এমস হয়ে এলাকার উন্নয়ন ঘটেছে 100%। তার পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণীতে এসআইআর এর প্রভাব কতটা পড়েছে? মানে আজকে আমি বৈধ ভোটার হয়ে আমি ঠিক থাকবো, আমার পাশের বাড়িটি অবৈধ ভোটার হয়ে কষ্টে থাকবে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা ওটা মানি না, মানতে পারি না। এটা বিজেপির দ্বিচারিতা। আগামী বিধানসভা নির্বাচনে তার প্রভাব আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমরা 2021 এবং 2024-এর যদি নির্বাচন দেখি, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে এই নদিয়া জেলার যে অঞ্চল এবং উত্তর 24 পরগনা যেদিকে বনগাঁর দিক, এইদিকে প্রচুর উদ্বাস্তু মানুষ, নবশূদ্র এবং মতুয়া গোষ্ঠীর মানুষরা আছেন, তাদের কিন্তু একটা ভোট চলে গেছে বিজেপির দিকে। আপনারা কি মনে করছেন এসআইআর এর প্রভাবে সেই ভোট ফিরে আসতে পারে তৃণমূলের ভোট ব্যাংকে? উনি কোটি কোটি টাকা তুলেছেন, সাধারণ মানুষগুলোর রক্ত চুষে খেয়েছেন। 2 লক্ষ না 1 পেস মতো ভোট বাদ দেওয়া যাবে। দিদির প্রতি ভরসা রাখুন, নেত্রীর প্রতি ভরসা রাখুন। নেত্রী যখন আছে আপনার নির্ভয় থাকুন, প্রতিটি মানুষের ভোটের অধিকার উনি নিজে ফিরিয়ে দেবেন। এই এমএলএ কাজ ছিল শুধু এমস এর চাকরি বিক্রি করে খাওয়া। ওনার কাজ ছিল আমাদের এফসিআই গোডাউন আছে ওখানে চাকরি বিক্রি করে খাওয়া। বাঙালিদের সাথে লড়াই বিজেপির সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে না। আমি বারবার বলছি আপনাকে, নট তৃণমূল কংগ্রেস। একদিকে বাঙালি, একদিকে বিজেপি নির্বাচন কমিশন, আর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী। জয় শুধু সময়ের অপেক্ষা। 12টার পরে কল্যাণী বিধানসভার জায়গা জুড়ে জুড়ে ডিজে বাজবে, এটা বিজেপি কর্মীদের উদ্দেশ্যেই বললাম। সিপিএম একবার বলেছিল না আমরা 234, ওরা 30। আমরা দায়িত্ব নিয়ে বললাম এবার আমরা বলতে পারবো সেই 234-এর রেকর্ড এবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড পজিশন নিয়ে লড়াই চলছে বিজেপি সিপিএম এর। আমার মনে হচ্ছে কল্যাণী বিধানসভা এবার সিপিএম সেকেন্ড পজিশন, বিজেপি। নমস্কার, ইনফো পালস বেঙ্গলে মুখোমুখি সোজা কথায় আজকে আমাদের অতিথি ঠিক প্রার্থী উনি নন, কিন্তু প্রার্থীর খাটাখাটনির থেকে কম কিছু নন। বলা যায় একেবারে এই নির্বাচনের সেনাপতি। আজকে আমরা মুখোমুখি হয়েছি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী কমল মণ্ডলের সঙ্গে। কমলবাবু, প্রথমেই আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকে নমস্কার। হ্যাঁ, আমরা স্বাগত জানাই। ভোট একেবারে দোরগোড়ায়, আপনার খাটাখাটনি সমস্তটা চলছে। 2024-এর লোকসভা নির্বাচনের পরে আবার 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি দায়িত্বে, একেবারে প্রার্থীর সঙ্গে সবকিছু করা। এই নির্বাচনটা কি কোথাও আলাদা মনে হচ্ছে আপনার? দেখুন, আমি প্রথমেই আপনাদের মধ্যে দিয়ে আমি কল্যাণী বিধানসভার এবং বিশেষ করে আমার কল্যাণী ব্লকে যারা আমাদের দলীয় অথবা দলান্তপ্রাণ মানুষ বা সাধারণ জনসাধারণ সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা সবুজ সেনার সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি অভিভাবক সভাপতি পঙ্কজ কুমার সিং মহাশয়কে। আপনি যে আমাকে যে প্রশ্নটা করলেন এবং আপনাদেরকে আমি নমস্কার জানাই। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, ছুটে বেড়াচ্ছেন। দেখুন, একটা দিক দিয়ে একটু ব্যতিক্রম হচ্ছে আমাদের মনে হচ্ছে কি বলতো, এসআইআর। আমরা যারা তৃণমূল কংগ্রেসের, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা যারা ছাত্র যুব সমাজের নয়নময় আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কিন্তু নির্বাচনকে সামনে রেখে নির্বাচন এলে যে মাঠে ঝাঁপিয়ে এরকম ব্যাপার নয়। আমরা 365 দিনের প্রতিনিয়ত আমরা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের পাশে থাকি। নির্বাচনটা আমাদের কাছে শুধু একটা উৎসবের মতো। কিন্তু এবারে আপনি যেটা বলতে একটু ব্যতিক্রমী একটাই, সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে, লাইনে দাঁড় করিয়ে, 85 বছরের বৃদ্ধ বাবা মাকে লাইনে দাঁড় করিয়ে, আমার ঘরের বোনটি, যে বোনটি আগামী দিন নতুন প্রজন্মের কাউকে এই পৃথিবীতে আনবেন, সেই বোনটি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে বাঙালিদের প্রতি যে অত্যাচার, বাঙালিদের প্রতি যে কেন্দ্রের বিচার, মানে কি বলবো, অত্যাচারের নাম করে এসআইআর, এটা আমরা নতুনত্ব ভাবনার মধ্যে দিই। কারণ আমরা 2002-03 সালে যে এসআইআর হয়েছিল সেটা 2 বছর 3 বছর ধরে হয়েছিল। এবারের এসআইআরটা আপনারা দেখেছেন মাত্র 2 মাসে এসআইআর। এটা কোথাকার কোন রাজনীতি কি হচ্ছে? এবং তার থেকে বড় ব্যাপার, নির্বাচনকে সামনে রেখে আর 10 দিন আছে মাত্র, যেভাবে
বিজেপি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আমরা যারা প্রশাসন আছে আমাদের বাকরুদ্ধ করা, আমাদের সাংবিধানিক গণতন্ত্র লুণ্ঠন করা আমরা কোনোদিন দেখিনি। অন্তত আমার এটুকু বয়সে দেখিনি, প্রথম দেখছি নির্বাচন। এটা আমাদের কাছে একটু ব্যতিক্রমী লাগছে। আপনি যেটা দিয়ে শুরু করলেন এসআইআর, সারা রাজ্যেই একটা প্রভাব পড়েছে এসআইআর এ। প্রায় 1 কোটির একটু কম মানুষের নাম বাদ চলে গেছে। কিছুটা জুরিডিকশনে আছে, তারা হয়তো যুক্ত হবে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে 48 ঘন্টা আগেও যদি নাম ওঠে সে কিন্তু ভোট দেওয়ার যোগ্য। একদম। এবার আপনি এই যে আপনার অঞ্চলের কল্যাণীতে এসআইআর এর প্রভাব কতটা পড়েছে, মানে কত মানুষের নাম বাদ গেছে, বা মানুষের যে সমস্যা নিশ্চয়ই আপনাদের কাছে এসছে, তারা মানে সেই সংখ্যাটা কি অনেক? দেখুন, এসআইআর ঘোষণা হওয়ার পরে অক্টোবরের 27 তারিখে যেদিনকে হলো, 4 নভেম্বর থেকে লাগু হলো। 4 নভেম্বর থেকে স্ট্যান্ড নাও আজ অবধি নির্বাচনী প্রচার। তার মধ্যে থেকে আমার কল্যাণী ব্লকের যেসব সাধারণ মানুষ, দেখুন দল সে যাই করুক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সবুজসেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল যাই করুক একটা বৈধ ভোটারের ভোট কাটা যাবে না। যদি কাটে তার জন্য আমরা 1 বিন্দু যদি শরীয়তে রক্ত দেবেন লড়াই করব। বিশেষ করে আর একটা কথা আপনাকে বলি, নমশূদ্র উদ্বাস্তু মতুয়া, আমি একজন মতুয়া ঘরের সন্তান, আমার ঠাকুর রয়েছেন আরাধ্য দেবতা আমার। মতুয়াদের বিশেষ করে যেভাবে এই এসআইআর নাম করে ভোট থেকে তাদের ডিলিট করে দেওয়া হলো, আন্ডার অ্যাডজুডিকশনে বিচারাধীন করে রাখা হলো, এই যে মানুষগুলো আজকে কেউ আত্মহত্যা করছে, কোনো মানুষ বুঝতে পারছে না কি হবে, কোনো মানুষ মানে হতাশাগ্রস্ত, আমরা সেই পরিবারের গুলো পাশে আমরাই একমাত্র আছি। এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি কালো কোট করে সুপ্রিম কোর্টে না দাঁড়াতো, আজকে আন্ডার অ্যাডজুডিকশনে যে ভোটার গুলো রয়েছে, আমি মনে করি সেদিনকে সেই ভোটগুলো ডিলিট হয়ে যেত। এবং আমরা 2 দিন আগে সুপ্রিম কোর্টে যে রায়, আপনি যেটা বললেন বিচারাধীন ভোটটা, যেটা আন্ডার অ্যাডজুডিকশন, 48 ঘন্টা আগে ভোটগুলো যদি হয় তাদের ভোট দিতে হবে। এটার একমাত্র একটা মানুষ, সেটা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ, দেখুন নেত্রী কখনো দল, অবশ্যই উনি একটা দলের আমাদের প্রতীক হলেও পশ্চিম বাংলার প্রতিটি মানুষের জন্য ওনার প্রাণ হৃদয় কাঁদে। যে আজকে আমি বৈধ ভোটার হয়ে আমি ঠিক থাকবো, আমার পাশের বাড়িটি অবৈধ ভোটার হয়ে কষ্টে থাকবে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা ওটা মানি না, মানতে পারি না। এটা বিজেপির দ্বিচারিতা। আগামী বিধানসভা নির্বাচনে তার প্রভাব আপনারা বুঝতে পারবেন। এই আপনি কথাটা বললেন যে আপনাদের এখানে উদ্বাস্তু, মতুয়া, 100% নমশূদ্র প্রচুর মানুষ আছে, 100%। কিন্তু আমরা 2021 এবং 2024-এর যদি নির্বাচন দেখি, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে এই নদিয়া জেলার যে অঞ্চল এবং উত্তর 24 পরগনা, যেদিকে বনগাঁর দিক, এইদিকে প্রচুর উদ্বাস্তু মানুষ, নমশূদ্র এবং মতুয়া গোষ্ঠীর মানুষরা আছেন। তাদের কিন্তু একটা ভোট চলে গেছে বিজেপির দিকে। আপনারা কি মনে করছেন এসআইআর এর প্রভাবে সেই ভোট ফিরে আসতে পারে তৃণমূলের ভোট ব্যাংকে? দেখুন, একটা কথা আপনাকে বলি, মতুয়া সম্প্রদায়ের ভোটগুলো আপনারা বারবার বলেন যে বিজেপিতে চলে গেছিল, বা বিজেপির যিনি এখানকার এমপি আছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যিনি সাংসদ শান্তনু ঠাকুর, তিনি নিজেই বলেছেন বা তিনি নিজে দেখেছেন আমাদের মতুয়া ঘরে যারা রয়েছেন বা মতুয়া পরিবারের মানুষগুলো সরল সোজা মানুষ হয়। দাদা আমি খোলা বলি আপনাকে, কিরকম সরল সোজা। উনি মাথায় টুপি পরিয়ে বলেছেন 815 টাকা বা 820 টাকা একটা সামথিং নিয়েছে, যে এই কার্ড করুন, আগামী দিন সিএ বা এসআইআর এর মধ্যে যদি আপনার বিপদ করে কাগজ না দেন, এটা দিলে আপনাদের ভোটটা সুরক্ষিত থাকবে। মতুয়ারা মানুষ কাতারে লাইন দাঁড়াতে ঠাকুর বাড়িতে উনি ক্যাম্পও করেছেন, আপনারা দেখেছেন। উনি কোটি টাকা তুলেছেন, সাধারণ মানুষগুলোর রক্ত চুষে খেয়েছেন। আপনি আমায় বলুন তো, এসআইআর এ যে নির্বাচন কমিশন 11টা যে নথি দিয়েছে, যে এই নথি থাকলে তার, সেই নথি থেকে একটা মতুয়া কার্ড বলে কিছু আছে দাদা? তাহলে উনি দ্বিচারিতা, উনি চিটিংবাজি করেছেন মতুয়াদের সাথে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন মতুয়ারা ওনাকে প্রশ্ন করলেন, উনি তখন বলেছে যে আজকে আমার বাংলায় 2 লক্ষের উপরে যদি মতুয়া বাদ যায় ক্ষতিকার, আমরা মতুয়ারা তার কি অপরাধ করেছিলাম? উনি তখন কি বলেছেন, যে যদি এখানে 1 কোটি লোক বাদ যায় বাংলা, তাকে যদি 2 লাখ মতুয়া, তাতে অসুবিধা নেই।
আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। আমি একজন মতো সন্তান, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এই কারণেই 2 লক্ষ না 1 পেস মতো ভোট বাদ দেওয়া যাবে না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ প্রতিনিয়ত, সবুজ সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন যতই জনসভা করুক আমরা কিন্তু SIR এর প্রতি, এই যে মানুষগুলো যারা যারা এখন আন্ডার অ্যাডজুডিশনে রয়েছে বা যারা এখন ডিলিট হয়ে গেছে, আমরা ট্রাইব্যুনাল তাদের নাম নথিভুক্ত করেছি। আশা করি আগামী দিন, এই জন্য তো লড়াই চালাচ্ছেন আমাদের নেত্রী। যেই মানুষগুলো আপনাদের মধ্যে দিয়ে জানান দিতে চাই, যারা আন্ডার অ্যাডজুডিকশন বা ট্রাইব্যুনাল রয়েছেন, আমি তাদেরকে আশ্বস্ত করব, দিদির প্রতি ভরসা রাখুন, নেত্রীর প্রতি ভরসা রাখুন। নেত্রী যখন আছে আপনারা নির্ভয় থাকুন, প্রতিটি মানুষের ভোটের অধিকার উনি নিজে ফিরিয়ে দেবে। যেটা যখন আমরা 1993 সালে 21শে জুলাই লড়াই করতে, আমরা আই কার্ড, ওনার নেতৃত্বে তো আই কার্ডটা হয়েছিল, এই ভোটার আই কার্ড, এপিক কার্ড, এই ভোটার আই কার্ড এপিক কার্ডটা আবার নরেন্দ্র মোদী বিজেপি কেড়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। আমার নেত্রী আবার লড়াই করে যাদের যাদের কেড়ে নেওয়া হচ্ছে সেই এপিক বা ভোটার আই কার্ড গুলো আবার পুনরায় উদ্ধার করা হবে। আমরা সদা জাগ্রত, সেই মানুষগুলোর পাশে আমরা আছি। বিজেপি নেই, বিজেপি নির্বাচন এলে 2-4 দিন ময়দানে থাকে, ময়দান উত্তেজিত করে। ওদের তো টাকার অভাব নেই, ওদের কি বলবো আর, হাজার হাজার কোটি কোটি টাকা নির্বাচনে ঢুকে দিচ্ছে রাজ্যে, উল্টো পাল্টা করছে। সন্ধ্যা হলে তাদের যারা নেতা, সেই নেতাদের ব্যাপারে আপনার খোঁজ খবর নেবেন, গ্রহণযোগ্যতা নেই। সন্ধ্যা হলে হাত পা টলবে, মাথা ঘুরবে, তাদের দিয়ে নির্বাচন করাবে, এলাকা উত্তপ্ত করবে। আমরা প্রস্তুত, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। এবারে 26শে বিধানসভা নির্বাচন, আপনি একটা কথা বলেছেন, আমাদের কাছে ব্যতিক্রম। আমরা বাঙালিদের সাথে লড়াই বিজেপির সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে না। আমি বারবার বলছি আপনাকে, নট তৃণমূল কংগ্রেস, একদিকে বাঙালি, একদিকে বিজেপি, নির্বাচন কমিশন, আর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই যে আপনি বললেন কথাটা, এটা তো সত্যি। এবার বিজেপির সঙ্গে, বিজেপি বাঙালি বিরোধী একটা দল, এটা তৃণমূল বলে, এবং বিজেপিরও একাংশের ক্ষেত্রে এটা একটা অস্বস্তির কারণ। কিন্তু কল্যাণী বিধানসভায় গত নির্বাচনে 2021-এ সেখানে কিন্তু বিজেপি প্রার্থী অম্বিকা রায় জিতেছিলেন। এবার প্রার্থী বদল হয়েছে। আপনাদের কি মনে হয় এই প্রার্থী বদলের কারণেই আপনারা এগিয়ে আছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, গত 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যিনি জিতেছিলেন 2200 সামথিং ভোটে, এটা আমাদের কাছে অনেকটা কষ্টের, বেদনাদায়ক ছিল। আমরা কি বলবো, মানে কল্যাণী বিধানসভা বিজেপি পাবে, এটা আমাদের কাছে ভাবনার বাইরে ছিল। জিতেছেন, মানুষ রায় দিয়েছেন, আমরা মাথা পেতে। উন্নয়ন ফান্ডের টাকা কোথায়, আপনাদের মধ্যে দিয়ে বলতেছি, এলাকার কোন উন্নয়ন? আপনি ঘুরে ঘুরে দেখুন, কল্যাণী বিধানসভার যে কোনো অলিগলির ভালো রাস্তা, লাইট পোস্ট, জল, পানীয় জল, যেখানেই নেম প্লেট দেখবেন, হয় লেখা আছে সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের নাম, না লেখা আছে কল্যাণী পঞ্চায়েত সমিতি, না লেখা আছে নদিয়া জেলা পরিষদ, নট MLMP। চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে। এই MLA এর কাজ ছিল শুধু এইমস এর চাকরি বিক্রি করে খাওয়া। ওনার কাজ ছিল আমাদের FCI গোডাউন আছে, ওখানে চাকরি বিক্রি করে খাওয়া। ইন্ডিয়ান অয়েল আছে আমাদের, যেটা ওখানকার চাকরি বিক্রি করে খাওয়া। এছাড়া ওনার কোনো কাজ ছিল? এটা আমাদের কথা নয় দাদা, আপনারা দেখছেন কল্যাণী বিধানসভায় বিজেপির মধ্যে বিজেপিরা, আমাদের যিনি প্রার্থী কল্যাণী বিধানসভায়, সজ্জন ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবী, মানুষের সেবায় নিয়োজিত, কল্যাণী GNM হসপিটালের ডেপুটি সুপার ছিলেন, চাকরি থেকে রিজাইন দিয়ে আমার নেত্রীর উন্নয়নের কাজে সামিল হয়ে সেই মানুষটি আজকে মানুষের সেবায় তিনি এসেছেন। আমরা তো আছি কর্মী, ওনার মতো একটা মানুষ আমরা পেয়েছি, আমরা ধন্য। উনি বলেছেন, যার কাছে ভোট প্রচারে যাচ্ছেন, আমরা 5 বছর আপনার ঘরের সন্তান হয়ে আমাকে দায়িত্ব পালন করতে দিন, 5 বছর আপনারা এবার মাথা উঁচু করে ভোট দিন। আমি এলাকার যারা নেতৃত্ব, যারা জনপ্রতিনিধি, যারা আমরা আছি, এদের নিয়ে আমরা 5 বছর এই কল্যাণী বিধানসভার প্রতিটি মানুষকে মাথা নিচু করে পরিষেবা দেব, এটাই ওনার অঙ্গীকার। জয় শুধু সময়ের অপেক্ষা, এবং 100% আপনার মুখ, আপনার মাধ্যম দিয়ে আমি কথা দিলাম, 4 তারিখ, মে মাসের 4 তারিখ 11টা, 10:30টার পর, 11টার পরে নজর দেবেন কল্যাণী বিধানসভা। আমি কথা দিলাম, ফোন করবেন যে কমলদা বা কমলবাবু, আপনার কথা মিলে গেল, কারণ আমরা মানুষের পাশে আছি, তার মানুষের কাজটা করি।
আর কিছু না। এখন নির্বাচন আমাদের উৎসবের মেজাজ। এই সময় দেখুন মানুষের পাশে যাচ্ছি, সারা বছর কাজ করেছি, ভুলও করেছি। দেখুন আমি 10টা কাজ করতে গিয়ে 2টো ভুল করতেই পারি দাদা। মানুষ যে কাজ করে তার ভুল হয়। কাজ ভুল হয় না কার? পাগল ভূতের। আর যারা কাজ না করে তাদের ভুল হয় না। আমরা কাজ করি তো আমাদের ভুল হয়। যেখানে যেখানে ভুল হয়েছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনি আমার কাছে এসেছেন, যদি আমি কোনো ভুল করে থাকি আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নেবো। এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে আমাদের। ভুল করেছে, ক্ষমা চাও। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি বললেন এইমস হয়েছে এবং তার থেকে একটা দুর্নীতির অভিযোগ গতবারের যিনি বিধায়ক ছিলেন তার বিরুদ্ধে এবং ইন্ডিয়ান অয়েল এফসিআই, কিন্তু এইমস হওয়াতে আপনাদের জেলার তো উন্নতি হয়েছে। এই চত্বরের মধ্যে এইমস তো রায়গঞ্জে হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি চেয়েছিলেন যে কল্যাণীতে এইমস হোক। এইমস তো ভালোই হয়েছে মানুষের। উনি যে চাকরির দুর্নীতি যেটা আপনি বললেন ওটা আমাদের বক্তব্য, ওদের বক্তব্য। ওরা দেখেছেন ক্যান্ডিডেট নিয়ে ওরা কিন্তু ওদের রাজ্যের যে দপ্তর সেখানেই ওরা 300-400 লোক নিয়ে ওরাই বলেছিল, দেখিয়েছে। এবং চাকরি চোর, এই চোর ওরা বলেছে। এটা আমার বক্তব্য না, ওরা বলেছে। ওদের কথাটা আমি জাস্ট উপস্থাপনা করলাম আপনার মধ্যে দিয়ে। এইমস হয়ে এলাকার উন্নয়ন ঘটেছে 100%। তার পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে আপনি বলছেন রায়গঞ্জ হওয়ার কথা ছিল, তাহলে কল্যাণীতে হয়েছে। তাহলে কল্যাণবাসী হিসেবে গর্ব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে, কেন্দ্রের সাথে লড়াই করে এইমস আমাদের এখানে দিয়েছেন। উন্নতি অবশ্য হয়েছেন, কিন্তু এইমস হচ্ছে কেন্দ্রের প্রজেক্ট, এটা আপনি মানবেন। এইমসে ঢুকতে গেলে আমরা যারা আমরা রাজ্যের প্রশাসনে রয়েছে, আমাদের আমরা ওখানে ঘিসতেই পারি না। ওখানে হয় বিজেপির এমএলএ হতে হবে, এমপি হতে হবে, বিজেপির কোনো ভালো তবে তাদের ওখানকার এন্ট্রি। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ওরকম ব্যাপার নয়। এলাকার মানুষ, এলাকার সাধারণ মানুষ বা সারা পশ্চিম বাংলার পরিষেবা দেওয়ার জন্য এইমস কারো পৈতৃক সম্পত্তি নয়। এইমস এর পরিষেবা সে বিজেপি করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, সিপিএম সবার হওয়া উচিত। কিন্তু সেটা একতরফা বিজেপি করছে। আমরা প্রতিবাদে আগামী দিন আমরা এই ব্যাপারটা আমরা দেখব। আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি। এই যে এবছর নির্বাচন কমিশনের বিভিন্ন বিধিনিষেধ আছে এবং কর্মী সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার ক্ষেত্রে মানে আপনার কাজের ক্ষেত্রে বা এই বিডিও অফিস চালানোর ক্ষেত্রে বা আপনার এই পঞ্চায়েত সমিতি মানে পঞ্চায়েতের যে কাজ, সেই কাজ কি কোথাও বিঘ্নিত হচ্ছে এবছর? বিঘ্নিত বলতে দেখুন, প্রশাসনের কাজ করে। তবে নির্বাচন কমিশন যেটা করছে, দেখুন নির্বাচন কমিশন তো বিজেপির বি টিম। এত খোলামেলা বলি, নির্বাচন কমিশন বিজেপির বি টিম। বিজেপির ক্ষমতা নেই পশ্চিম বাংলায় একটা দাঁত ফোটানোর। ওরা যে কোনো ছলে বলে কৌশলে ওরা বিভিন্ন এনজিও, ইডি, সিবিআই, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, কেন্দ্রের মানে কি বলবো যত মন্ত্রী আছে, বিভিন্ন রাজ্যের যারা মন্ত্রী আছে, সবাইকেই তো আমার রাজ্যে প্রতিষ্ঠিত করেছে এই বাংলাকে দখল করার জন্য। তা আপনাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, দেখুন সমুদ্র থেকে যদি 10 বালতি জল তুলে নেওয়া হয় তাতে সমুদ্র শুকিয়ে যায় না, সমুদ্রের কিছু হয় না। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত। পশ্চিম বাংলায় যদি মনে করে এসআইআর করে সবাইকে এডি, সিডি, সিবিআই, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী লাগিয়ে এবার নির্বাচন করবে, তাতে তৃণমূল কংগ্রেসের আসা যায় না। আমরা প্রস্তুত। আমরা বললাম আপনাকে 365 দিন মানুষের কাজ করি। আমরা সাধারণ মানুষের সাথে নেতার মোকাবেলা করবো, সাধারণ মানুষ তার প্রত্যুত্তর দেবে। এবং 4 মে যেদিনকে ব্যালট ইভিএম খোলাবে, শুধু দেবেন বাংলা জুড়ে শুধু জোড়াপুর। এমনি গরম পড়েছে, আপনি জানেন প্রচুর গরম তো দাদা। এই গরমে বাংলায় পদ্মর জায়গা নেই, জল ফল শুকিয়ে গেছে, কোনো খাল বিল সব শুকনো, পদ্ম ফুটবে না, পদ্ম শুকিয়ে গেছে। কথা দিলাম আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সিপিএম একবার বলেছিল না আমরা 234, ওরা 30। আমরা দায়িত্ব নিয়ে বললাম এবার আমরা বলতে পারবো সেই 234-এর রেকর্ড এবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান?
ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনাদের এই অঞ্চলে আমি আসতে দেখলাম এই যে রাস্তাঘাট বেশ ভালো, খুব সুন্দর রাস্তা। আমার নেত্রী দেওয়াটা, এটা কি সবটাই পঞ্চায়েত? এটা আমার নেত্রী পথশ্রী জেলা পরিষদ। কিছু কিছু রাস্তা আছে আমরা পঞ্চায়েত সমিতি যতভাবে করেছি, একটা রাস্তার কথা বলতে পারবে না এটা এমএলএ বা এমপি করেছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, বড় বড় যা রাস্তা আছে সব পথশ্রী থেকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার, সব 1 কিলোমিটার উপর যা রাস্তা আছে সমস্ত পথশ্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া, এটা সবটাই প্রকল্প। আর যেটা হচ্ছে যে কোনো ধরুন অলিগলি রাস্তা বা 400 মিটার 500 মিটার আমরা পঞ্চায়েত সমিতিতে যৌথভাবে আমরা করেছি। এখানে এমএলএ এমপি এর এক ইঞ্জিন। আপনি এমএলএ এমপি কে প্রশ্ন করবেন যে আপনি বলুন তো আপনি 2 কিলোমিটার রাস্তা করেছেন, আমাকে একটু দেখান তো কোন রাস্তাটা। যদি দেখাতে পারেন তখন আপনি আমায় বলবেন। আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা এবং আশেপাশের অঞ্চলে কিন্তু এই সবজি এখান থেকেই পাওয়া যায়, বিশেষ করে ফুলকপি এখানকার মদনপুরে হ্যাঁ একদমই বিখ্যাত। তো আপনারা কি কৃষকদের জন্য আপনাদের দল বা আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা বা কোনো কার্যক্রম নিয়েছে? 100%। যেটা ওদের করার কথা ছিল সেটা করে আমার নেত্রী করেছে, কৃষক মান্ডি করেছে। আপনি জানেন কৃষকদের জন্য আমরা কৃষকদের ভাতার ব্যবস্থা করা হয়েছে, আমার নেত্রী করেছেন। যাদের নিজস্ব জমি আছে, যেসব চাষিদের নিজস্ব জমি, তাদের আপনারা জানেন তাদের একটা ভাতা দিচ্ছে। তার থেকেও বড় ব্যাপার, কয়েকদিন আগে আমরা দেখেছেন যুব সাথীর মধ্যে দিয়ে আমার ঘরের ছেলে মেয়েদের, তার সাথে ভূমিহীন কারা, কৃষকরা বা যাদের ভূমি নেই, যারা চাষ করে জমিতে, ধরুন আমি পরের জমিতে চাষ করছি, আমার ভূমি নেই, আমার জন্য আমার নেত্রী ভেবেছেন যে এই মানুষটিকে কিছু দেওয়া উচিত কৃষকদের জন্য। এবং কৃষকদের জন্য আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলতে পারি, আমার এডি অফিস পাশে আছে, আপনি গেলে দেখতে পারবেন। কৃষকদের জন্য সার থেকে বীজ থেকে শুরু করে ঔষধ থেকে শুরু করে সমস্ত পর্যাপ্ত পরিমাণে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে আমরা ব্যবস্থা করছি আমার নেত্রীর মাধ্যমে। নট এমএলএ, নট এমপি। আপনাদের প্রচার তো পুরোদমে চলছে, আপনারা যারা প্রচার করছেন, আপনি সৈনিক বলছেন নিজেকে, আমি সৈনিক। আমি বললাম যে আপনি ভোটের সেনাপতি, একদম। আপনি করছেন আমি কর্মী। একদম কর্মী হিসাবে। আপনারা কি মানে মনে হচ্ছে যে এবছরের প্রচার অভিযান বা যা যা প্রচার আপনাদের যেটা ভেবেছিলেন সেই অনুযায়ী আপনারা করতে পারছেন? আমার ঠিকঠাক আছে। আমাদের দেখুন, আমরা মানুষের সাথে বারবার আপনাকে বলছি, দেখুন ভোট আসবে, ভোট যাবে, সাধারণ মানুষের সাথে সংযোগ যোগাযোগ সারা বছর রাখতে হবে। দাদা আপনাকে একটা প্রশ্ন করে, ধরুন আপনি আজকে প্রথম আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, আমি কাজের মধ্যে দিয়ে যদি আপনাকে মাঝে মাঝে আপনার সাথে যদি কথা বলি, আপনার সাথে ফোন করি, আপনার সাথে সম্পর্কটা আমার নিবিড় হবে। কাজ যদি একটা কম করতে আপনি বলবেন কল্যাণী পঞ্চায়েত সমিতির কমল মণ্ডল বা দাদাটা ভালো, খবর নেয়, ভালো ছিল, বলবেন তো। আমরা সেটাই ভাবি, একটা মানুষের কাজ, দেখুন সব কাজ সম্ভব না, কিন্তু মানুষের যদি খবর রাখা যায়, মানুষের জনসংযোগটা রাখা যায়, মানুষের যদি কাছে দেওয়া যায়, আমরা মনে করি তার থেকে বড় পাওনার কিছু হতে পারে না। সেই জায়গাটা আমরা তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় আমরা 100% লেগিয়ে, এবং আবার বলছি ময়দানে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস, ওরা ভোট আছে, ভোট যায়, চাতক পাখির মতো আসে, সুখ দুঃখের সাথে 24 ঘন্টা 365 দিন আমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, আমরা মানুষের পাশে থাকি। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি বলছেন 4 তারিখ জেতার ব্যাপারে আপনি আশাবাদী, আপনি বিকেল অব্দি অপেক্ষাই করতে চান? আপনি বলছেন দুপুরের মধ্যেই ফলাফল আসবে? দুপুরও গড়াবে না, তাহলে আবির উঠবে, সবুজ আবির তো অবশ্যই উঠবে, সারা বাংলা জুড়ে উঠবে, কল্যাণী বিধানসভায় উঠবে, কল্যাণী বলকে উঠবে। আর আমার নেতা, আমাদের সাংসদ, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে ভাবনা চেতনা, তার মধ্যে দিয়ে বলি, বিজেপি যদি মনে করে থাকে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের
টাইট করবে, আমাদের নির্বাচন করতে দেবে না, হবে না। আমরাও বলে দেই আপনাদের মধ্যে দিয়ে, বিজেপি কর্মীরা প্রস্তুত থাকো, নির্বাচন 29 এপ্রিল শেষ, 4 তারিখে রেজাল্ট। সেই 4 তারিখে দুপুর 11টা 12টার পর থেকেই আমরা আর এবার রবীন্দ্রসঙ্গীত বাজবে না দাদা, এবার পুরো দমে ডিজে বাজবে। আর সেই ডিজে কিভাবে বাজবে আপনি বুঝে নেবেন, ডিজে কিন্তু এবার বাজবে। যদি বিজেপির কর্মীরা ভেবে থাকে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী এবার নির্বাচন করে দেবে আর আমাদের প্রতি অত্যাচার করবে, আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা তৈরি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। ডিজে এবার বাজবে, রবীন্দ্রসঙ্গীত। দিদি আমাদের নেত্রী, দিদির কথা সূত্র ধরে বলি, দিদি বলেছিল 2011 সালে সব রবীন্দ্রসঙ্গীত বাজে। আমরা আজ স্থান নাও, আজ পর্যন্ত আমরা ডিজে বাজিয়ে না, আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি। রবীন্দ্রসঙ্গীত না, একটু বেশি বাজানো হয়ে গেছে, তাই অনেকেই ভেবেছে রবীন্দ্রসঙ্গীতেই মনে হয় বাজাবে, এবার আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার পুরো দমে কল্যাণী বিধানসভায় সবুজ আবির উঠবে। 12টার পরে কল্যাণী বিধানসভার জায়গা জুড়ে জুড়ে ডিজে বাজবে। এটা বিজেপি কর্মীদের উদ্দেশ্যেই বললাম। আপনাকে শেষ একটা প্রশ্ন করি, তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে যে এবার তৃণমূল হয়তো 170 180, খুব বেশি হলে তার বেশি যাবে না, সেখানে আপনি বলছেন 200 প্লাস তো বটেই, মানে 234-এর উপরে, 233। আপনি বলছেন 180 170, আর যারা 230 35 দিচ্ছে তাদের কথা বলছেন না কেন? তারাও তো দিচ্ছে, আপনি নিজেও জানেন। আপনি বললেন যে সবাই বলছে 180 170, আরে যারা 230 40 বলছে তাদের কথা বলুন, তাদের কথা বলুন যে হ্যাঁ এটা বাস্তব। কেউ বলছে 180, কেউ বলছে 230 40। তাহলে আপনি কি বলছেন? আমি বলছি 230 আর বিজেপি 50-এর নিচে। কনফার্ম। আরো কিছু হবে, দেখেন না আপনি, ওয়েট করুন। আমার নেতা সবুজ সাহেব বলেছে না 4 মে, যদি বিজেপির কর্মীরা ভেবে থাকে বিজেপি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাংলা দখল করবে, যখন ব্যালট বাক্স খুলবে না এমন এমন কিছু রেজাল্ট হবে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, যেটা আমার নেতা বলে দিয়েছে। আমি কোট আনকোট বলে দিলাম, এটা আমি আর প্রকাশ করতে চাইছি না। পাগলা হয়ে যাবে, অনেক বিজেপির ক্যান্ডিডেটের জামানত জব্দ হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বললাম। এই কল্যাণী বিধানসভা দেখুন না, আমার তো মনে হচ্ছে আমাদের যিনি প্রার্থী ডক্টর অতীন্দ্র মন্ডল, আমরা ধরে নিচ্ছি আমাদের এমএলএ কনফার্ম। সেকেন্ড পজিশন নিয়ে লড়াই চলছে বিজেপি সিপিএম এর। আমার মনে হচ্ছে কল্যাণী বিধানসভা এবার সিপিএম সেকেন্ড পজিশন, বিজেপি না। আর বিজেপির যিনি এবার তাকে দাঁড় করেছে, খুঁজে পাচ্ছিল না, একদম শেষ মুহূর্তে দিয়েছে। কি বলবো, একদম আপনাদের সামনে বলতে আমার খারাপ লাগে, আমি প্রশাসনে রয়েছি তো। তার ক্যারেক্টার, তার সন্ধ্যার পরে তার চলাফেরা, বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছে, 2002 সালের এসআর নাম নেই, তারপরে এই দেশে আগত 2004-5 সালে এসছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, প্রশ্ন করবেন ওনাকে, এবং ওনার কর্মযোগ্য কি কাজ করেন, প্রমোটার, বড় প্রমোটার। আর তারা বলছেন বাংলাদেশিদের তাড়াতে হবে, বাঙালিদের ক্ষতি করতে হবে। বাঙালিদের সাথে এবার লড়াই বিজেপি আর নির্বাচন কমিশনের সাথে, এবার নট বিজেপি। আমরা কথা বলছিলাম কমল মণ্ডলের সঙ্গে, যিনি এবার কল্যাণী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অন্যতম সৈনিক, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার দাবি, এবং শুধু দাবি নয়, তিনি নিশ্চিত 4 মে 2026 যেদিন ফল প্রকাশ হবে 294টা বিধানসভা কেন্দ্রের, সেদিন কল্যাণীতে সবুজ আবির উঠবে, ডিজে বাজবে। শুধু কল্যাণী নয়, তার বক্তব্য এবছর কিন্তু তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে 230-এর ওপরে আসন নিয়ে। আমরা ফিরব আবার কোনো প্রার্থীকে নিয়ে, আবার কোনো মানুষকে নিয়ে, আবার কোনো ভোটের সেনাপতিদের নিয়ে। আপনারা দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।